পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা। আর সেই দেশটা শুধুমাত্র একটা দেশকে ভয় পাচ্ছে। যে দেশ নিজেই শক্তিশালী সেই দেশ অপর একটা দেশকে ভয় পাচ্ছে। সেই দেশটা রাশিয়া নয় কিংবা চীনও নয়, সেই দেশটা হচ্ছে ইরান। প্রশ্ন হচ্ছে, কেন আজকে হঠাৎ করে আমেরিকা বলছে এই মুহূর্তে তোমরা সব ইরান ছেড়ে বেরিয়ে যাও? কেন অস্ট্রেলিয়া হাত তুলে বলছে আমরা এই মুহূর্তে কিছুই করতে পারবো না? আর কেন ইন্টারনেটটা বন্ধ হয়ে গেল, ফ্লাইট বাতিল হলো, আর সাধারণ মানুষ রাস্তায় নেমে মৃত্যুর মুখে দাঁড়িয়ে? এই সব কিছুর পেছনে কি শুধু বর্তমান রাজনীতি দায়ী, নাকি ইতিহাসের কোনো ভয়ঙ্কর অধ্যায় আজ আবার ফিরে ফিরে আসছে? 1979 সালে ইরানে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমেরিকার আত্মবিশ্বাসকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। 52 জন আমেরিকানকে বন্দি করে রাখা হয়েছিল টানা 444 দিন। কোনো যুদ্ধ হয়নি, কোনো মিসাইল ছোড়া হয়নি, তবুও আমেরিকাকে পুরোপুরি অসহায় করে দিয়েছিল ইরান। সেই দিনের ক্ষত আজও আমেরিকার মনে এখনও টাটকা হয়ে রয়েছে। এই ভিডিওতে আপনাদের জানাবো কি ঘটেছিল সেই সময়েতে, কেন ইরান আজও আমেরিকার সবচেয়ে ভয়ের নাম, আর কেন আজকের পরিস্থিতি এতটা বিপজ্জনক হয়ে উঠল। শেষ পর্যন্ত শুনুন, কারণ সত্যটা আপনি আগে কখনো এইভাবে জানেননি। আজ ইরানে পরিস্থিতি ভয়ঙ্কর। ইন্টারনেট প্রায় বন্ধ, ফ্লাইট বাতিল হচ্ছে, রাস্তায় রাস্তায় দমনপীড়ন চলছে, মানুষ মরছে, হাজার হাজার মানুষ আটক হয়েছে, শত শত মানুষ মারা গেছে। আজেরি জনগোষ্ঠীর বড় অংশ প্রকাশ্যে খামেনির সমর্থনে রাস্তায় নেমেছে, সরাসরি স্লোগান উঠছে আমেরিকার বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া পরিষ্কার বলে দিয়েছে ইরানে থাকা নাগরিকদের জন্য তারা কিছুই করতে পারবে না। ভারতও ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে। যদিও ভারত ইরান সম্পর্ক ঐতিহাসিকভাবে খুবই ভালো, তবুও ভারত বলছে এখন ইরানে যাওয়া মানে বড় ঝুঁকি নেওয়া। আমেরিকার অবস্থান আরও কঠোর। তারা বলছে লিভ ইরান নাও। বিশেষ করে যারা ডুয়াল সিটিজেন, অর্থাৎ ইরান ও আমেরিকা দুই দেশের নাগরিক, তাদের বলা হয়েছে আমেরিকান পরিচয় লুকিয়ে ইরানি পাসপোর্ট ব্যবহার করে যত তাড়াতাড়ি সম্ভব যাতে দেশটা ছাড়া হয়, কারণ পরিস্থিতি এতটাই খারাপ যে পরে আমেরিকাও আর কিছু করতে পারবে না। ইন্টারনেট এই মুহূর্তে নেই, যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, আকাশপথ প্রায় বন্ধ, হাতে গোনা কিছু ফ্লাইট চলছে, তাও যে পরিমাণে টিকিটের দাম রাখা হয়েছে তাতে সবাই নাস্তানুবাদ হচ্ছে। আমেরিকা নিজের নাগরিকদের বলছে ল্যান্ড বর্ডার ব্যবহার করো, তুরস্ক বা আর্মেনিয়ার দিকে বেরিয়ে যাও, যতক্ষণ না পারছো ততক্ষণ লো প্রোফাইলে থাকো, ওষুধ খাবার জরুরি জিনিসটা সঙ্গে রাখো, আর সবথেকে বড় কথা নিজের পরিচয়টা কখনো প্রকাশ করো না। তাহলে এত ভয় কেন? কারণ আমেরিকা জানে ইরান সরাসরি যুদ্ধ না করলেও মানুষকে ব্যবহার করে ভয়ঙ্কর প্রতিশোধটা নিতে পারে। আর এই ভয় তারা দেখেছিল সেই 1979 সালে। 1978-79 সালে ইরানে বিপ্লব হয়। শাহ রেজা পাহলভির শাসনের পতন ঘটেছিল। তিনি দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় চলে গিয়েছিলেন। তার জায়গায় ক্ষমতায় আসেন খোমেনি। বিপ্লবের আগে ইরানে হাজারের বেশি আমেরিকান কাজ করতেন, বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসিতে। নতুন ইরানি সরকার আমেরিকার কাছে একটাই দাবি তোলে, শাহ পাহলভিকে ফেরত দাও। আমেরিকা রাজি হয়নি, কারণ আমেরিকা জানতো ভবিষ্যতে ক্ষমতা বদল হলে এই শাহ পরিবারটা তাদের সবচেয়ে বড় হাতিয়ার হবে। এই সিদ্ধান্তই আগুনে ঘি ঢেলেছিল। 1979 সালে বিক্ষোভটা তখন ভয়ঙ্কর রূপ নিয়েছিল। একসময় আমেরিকান অ্যাম্বাসিতে হামলা হলো। শেষ পর্যন্ত ইরানি ছাত্ররা পুরো অ্যাম্বাসি দখল করে নেয় এবং 52 জন আমেরিকান কূটনীতিক ও কর্মীকে বন্দি করে ফেলে। এই বন্দিত্ব চলেছিল টানা 444 দিন। আমেরিকা কিচ্ছু করতে পারেনি, শুধু চেয়ে চেয়ে দেখে গিয়েছিল। এই সময়টা ছিল তাদের কাছে নরকের মতো। মারধর, মানসিক নির্যাতন, নকল ফাঁসি, দিনের পর দিন চোখ বেঁধে রাখা সবই করা হয়েছিল। এবং তাদের বলা হতো আজই তোমাদের মেরে ফেলা হবে। আবার হেসে কিছুক্ষণ পরেই বলা হতো এটা শুধু তোমাদের সঙ্গে খেলা চলছে। আমেরিকা একাধিকবার উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়। খারাপ আবহাওয়া,
যান্ত্রিক ত্রুটি সব মিলিয়ে প্রতিটি প্রচেষ্টা তাদের ভেস্তে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত 1981 সালের 20 জানুয়ারি রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হওয়ার দিনই এক চুক্তির মাধ্যমে বন্দীদের মুক্তি দেওয়া হলো। বিনিময়ে আমেরিকাকে ইরানে তাদের সম্পদ এবং দাবি ছাড়তে হয়। এই বন্দীরা দেশে ফিরলেও শোনা যায় তাদের জীবন আর কখনো স্বাভাবিক হয়নি। আজও অনেকেই পিটিএসডিতে ভুগছেন। দুঃস্বপ্ন, আতঙ্ক, মানসিক যন্ত্রণা সব কিছু আজও তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। সেই নৃশংসতার ঘটনা আজও তারা ভুলতে পারেনি, তাদের স্মৃতিতে বিদ্যমান হয়ে রয়েছে। এই ঘটনাই আমেরিকার মনে স্থায়ী ভয় বসিয়ে দিয়েছে। এই কারণেই আজ ইরানের পরিস্থিতি খারাপ হতেই আমেরিকা আর মোটেও ঝুঁকি নিতে চাইছে না। তারা জানে ইরান যুদ্ধ না করেও ভয় দেখাতে পারে, সাধারণ মানুষকে ব্যবহার করে চাপ তৈরি করতেও পারবে। শেষে একটা কথা, ভারতের অবস্থান এই মুহূর্তে সম্পূর্ণ আলাদা। ভারত প্রায় সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে চলে। আগ্রাসনের পথে তারা যায় না, কনফিডেন্স বিল্ডিং মেজার নিয়েছে। সেই কারণেই একজন ভারতীয় হিসেবে বিশ্বের বহু জায়গায় সম্মান আপনি পাবেন। হয়তো আমাদের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী নয়, কিন্তু একজন ভারতীয় হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা বিশ্বের অনেক দেশের নাগরিকের থেকে অনেকখানি বেশি। আজ আমরা যে প্রশ্নটা দিয়ে এই আলোচনাটা শুরু করেছিলাম, সেই প্রশ্নেই আবার ফিরে আসি। আমেরিকা কি সত্যি ইরানকে ভয় পায়? আর যদি পায়, তাহলে সেই ভয় কি শুধু আজকের রাজনীতি থেকে এসছে, নাকি এর শিকড় আরও অনেক গভীরে লুকিয়ে রয়েছে? এই ভিডিওর পুরো বিশ্লেষণটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাওয়ার কথা, আমেরিকা ও ইরানের সম্পর্ক কোনো সাধারণ কূটনৈতিক টানাপোড়েন নয়। এটা বিশ্বাসভঙ্গ, অপমান, রক্তক্ষয় আর দীর্ঘ স্মৃতির ইতিহাস। 1979 সালের হোস্টেজ ক্রাইসিস শুধু একটা ঘটনাই ছিল না, সেটা ছিল আমেরিকার আত্মসম্মানের সবচেয়ে বড় আঘাতগুলোর মধ্যে একটা। বিশ্বের সামনে এমন এক মুহূর্ত যেখানে সুপার পাওয়ার হয়েও আমেরিকা নিজের নাগরিকদের ফিরিয়ে আনতে পারেনি। এই অপমান আমেরিকা ভুলে যায়নি, কখনো ভুলবেও না। কারণ রাষ্ট্র স্মৃতি মনে রাখে, সরকার বদলে যায়, প্রেসিডেন্টের বদল ঘটে, কিন্তু জাতীয় ট্রমা কখনো বদলায় না। আজ যখন ইরানে অস্থিরতা বাড়ে, যখন খামেনি সরাসরি হুমকি দিচ্ছে, তখন ওয়াশিংটনের মাথায় প্রথম যে ছবিটা ভেসে ওঠে, সেটা কিন্তু কোনো নিউক্লিয়ার বোমা নয় বা পারমাণবিক অস্ত্র নয়, সেটা 444 দিনের বন্দিত্বের ছবি। এখানেই ইরান অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা। ইরান জানে কিভাবে যুদ্ধ না করেও অন্য একটা দেশকে ভয় দেখাতে হয়। তারা জানে সরাসরি আমেরিকাকে আঘাত করলে ফলটা কি হতে পারে। তাই তারা খেলে মানুষের মনস্তত্ত্ব নিয়ে, স্মৃতির সঙ্গে, ভয়ের সঙ্গে। সাধারণ নাগরিক, কূটনীতিক, সাংবাদিক, এইসব সব টার্গেট তাদের মাধ্যমে তারা চরম বার্তা দেয়। এই কৌশলটাই আমেরিকাকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। আর এই কারণেই আজকের পরিস্থিতিতে আমেরিকা এক মুহূর্তও ঝুঁকি নিতে চাইছে না। তারা জানে যদি আবার কোনো আমেরিকান ইরানে আটকে পড়ে, তাহলে সেটা শুধু মানবিক সংকটই হবে না, সেটা হবে রাজনৈতিক বিস্ফোরণ। তাই আগেভাগেই বলা হচ্ছে লিভ ইরান নাও। এটা আতঙ্ক নয়, এটা বাস্তব অভিজ্ঞতা। কিন্তু এখানে আরেকটা দিক আছে যেটা আমরা প্রায় ভুলে যাচ্ছি। এই পুরো খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ইরানি মানুষ। তারা না আমেরিকার শত্রু, না বিশ্ব রাজনীতির কোনো বড় খেলোয়াড়। তবুও তারা রাস্তায় গুলি খাচ্ছে, জেল যাচ্ছে, প্রাণ হারাচ্ছে। ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষের জীবন যে কতটা সস্তা, ইরান আজ তার সবথেকে বড় জলজান্ত উদাহরণ হয়ে উঠেছে। আজকে দেখুন ইরানের দিকে তাকিয়ে, সেখানে ইন্টারনেট বন্ধ, সংবাদ প্রক্রিয়া পুরোপুরি থমকে গেছে। কারণ যে সরকার তথ্য নিয়ন্ত্রণ করতে পারে, সে মানুষের চিন্তাও আটকাতে পারে। আর যখন সত্য চাপা পড়ে যায়, তখন ভয় আরও বাড়ে। এই পরিস্থিতিতে বিদেশি নাগরিকরা শুধু রাজনৈতিক অস্ত্রই নয়, তারা হয়ে উঠেছে দর কষাকষির একটা পণ্য। আর সেটাই আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তা। এই পুরো ঘটনা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক মানে শুধু চুক্তি আর সম্মেলনই নয়, এটা একটা পুরনো স্মৃতি, আচরণ আর বিশ্বাসের হিসাব বলতে পারেন। একবার বিশ্বাস ভেঙে গেলে সেটার ছায়া কয়েক দশক ধরে টিকে থাকবে। ইরান আমেরিকার সম্পর্ক তারই একটা উদাহরণ। এখন প্রশ্ন উঠছে, এই সবের মধ্যে ভারতের অবস্থান কোথায়? ভারত এই ক্ষেত্রে সত্যি কি ব্যতিক্রম? ভারত কখনো বিশ্ব রাজনীতিতে অতিরিক্ত আগ্রাসী হয়নি,
কারো ঘাড়ে বন্দুক রেখে বন্ধুত্ব চায়নি, আবার নিজের স্বার্থে নতজানুও হয়নি। এই ভারসাম্যপূর্ণ নীতির কারণেই আজ ভারত প্রায় সব দেশের সঙ্গে কথা বলতে পারে, আমেরিকার সঙ্গেও, ইরানের সঙ্গেও, রাশিয়ার সঙ্গেও। এই কারণেই একজন ভারতীয় নাগরিক বিশ্বের অনেক জায়গায় তুলনামূলকভাবে নিরাপদ বোধ করতে পারেন। হয়তো আমাদের পাসপোর্ট শক্তিশালী নয়, কিন্তু ভারতের ইমেজ বর্তমানে অনেক শক্তিশালী। মানুষ জানে ভারত মানে সংঘাত নয়, একটা আলোচনা চাই তারা। ভারত মানে আগ্রাসন নয়। এই ভিডিওর শেষ প্রান্তে এসে আরেকটা কথা বলবো, ভয় সবসময় দুর্বলতার চিহ্ন নয়, কখনো কখনো ভয় অভিজ্ঞতার ফল। আমেরিকার ইরান ভয়টা কিন্তু তেমনই। আর ইরানের আত্মবিশ্বাসও আসলে সেই ইতিহাস থেকে এসছে, যেখানে তারা একবার সুপার পাওয়ারকে মাথা নত করতে বাধ্য করেছিল। কিন্তু ইতিহাস চিরকাল একই থাকে না, সময় বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, মানুষও বদলে যায়। প্রশ্ন শুধু একটাই, এই পরিবর্তনের দামটা কে দেবে? ক্ষমতায় থাকা মানুষরা নাকি রাস্তায় দাঁড়ানো সাধারণ নাগরিকরা? আজকের বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় বিপদ হচ্ছে আমরা প্রায় ঘটনাকে নাটক হিসেবে দেখছি, কিন্তু ভুলে যাচ্ছি এর ভেতরের মানুষের কথাগুলি। এই ভিডিও যদি আপনাকে একটু ভাবতে বাধ্য করে, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। বর্তমানে ইরানের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, সেটা গোটা বিশ্বের মানুষ এই মুহূর্তে এর দিকে নজর দিচ্ছে। আমেরিকাও যে বসে রয়েছে কখন কি ইরানে হচ্ছে, তারাও মাঝে মাঝে মুখ খুলছে, কিন্তু পুরনো স্মৃতি তাদেরকে চাপা দিচ্ছে। আমেরিকা চাইলে ইরানের বিরুদ্ধে অনেক কিছু কঠোর ব্যবস্থা নিতে পারে, তারা এখন চুপচাপ দেখছে। সুযোগ বুঝে হয়তো তারা অ্যাকশন নিতেও পারে। আমেরিকা এই মুহূর্তে বিশ্বের শক্তিশালী দেশগুলির মধ্যে অন্যতম। ইরানকে চাইলে তারা তাদের পিছনে লাগতে পারে, কিন্তু তাদের কিছু কৌশলী অবলম্বন করতে চাইছে, যাতে ইরানকে আরও ভালোভাবে পাকড়াও করা যায়। এখন ইরানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেই দেশের পরিস্থিতি, এর জন্য সাধারণ মানুষের সব থেকে বিপদে রয়েছে। এখনও পর্যন্ত যা খবর, প্রায় 2000-এর ওপরে মানুষ নাকি শুনছি নিহত হয়েছে। এইগুলো সাধারণ মানুষেরই বিপর্যয় সব থেকে বেশি। এই মুহূর্তে আমেরিকার নাগরিকের যদি কিছু আবার হয়ে যায়, আমেরিকার কাছে সেটা অবশ্যই দুশ্চিন্তার। তাই পুরনো স্মৃতি তাদের মনে বারবার ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে।